ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয়কর সংক্রান্ত বিষয়। যেহেতু আয়কর প্রদানের সময়সীমাটা ১ মাস বর্ধিত করা হয়েছে, অর্থাৎ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত আপনি কোনো প্রকার জরিমানা ছাড়াই যারা ব্যক্তি পর্যায়ে আছেন তারা তাদের আয়কর রিটার্নটা দাখিল করতে পারবেন। তো অনেকেই আমরা আয়কর জিনিসটাকে শিখতে চাই, বুঝতে চাই। তো আপনি যদি আয়কর জিনিসটাকে শিখতে চান, বুঝতে চান আইনগতভাবে, তাহলে আপনারা আমাদের এই ধারাবাহিক যে ভিডিওগুলো শুরু হচ্ছে এগুলো অবশ্যই দেখতে পারেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন দেখা যাক আজকে আমাদের প্রথম ভিডিওতে আমরা দেখি যে আয়কর সংক্রান্ত কোন কোন জিনিসগুলো আপনাদের সামনে আমরা আলোচনা করতেছি। তো দেখেন, আয়কর সংক্রান্ত বিষয়গুলো জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আয়কর রিলেটেড কি কি আইন, বিধিমালা অথবা আর কি কি জিনিস আছে। কারণ আপনি যখন নিজেকে একজন দক্ষ আয়কর আইনজীবী যদি হতে চান বা নিজের ক্যালকুলেশন নিজে যদি সঠিকভাবে করতে চান, আপনাকে এগুলো কিন্তু জানতে হবে। তো এই জন্য আমরা যে জিনিসটি বলতেছি যে প্রথমে আপনি জেনে নেন যে কোন কোন জিনিসটা আছে আয়কর সংক্রান্ত বিষয়। তো দেখেন, আপনি যদি আয়কর সম্পর্কে 100% ধারণা নিতে চান, তাহলে প্রথম জিনিস হচ্ছে আয়কর অধ্যাদেশ বা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এই আইনটা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, যেটা আমরা ধারাবাহিকভাবে সেকশনগুলো বলে দিবে যে কোন সেকশনটা গুরুত্বপূর্ণ, কোন সেকশনের মাধ্যমে কোন ক্যালকুলেশনটা হচ্ছে। এই আইনটার মধ্যে সবকিছু বলা নাই, যেহেতু আইনগুলো সহজ শব্দে হয়, খুবই সংক্ষিপ্ত আকারের হয়। তো এই জন্য আয়কর আমাদের বিধিমালা আছে, রুলস আছে 1985 সালের, সেটাও আপনাকে একটু দেখতে হবে। এরপর প্রতি বছর বাজেটে সরকার কি করে, অর্থ আইন ফাইন্যান্স অ্যাক্ট সরকার কি করে পাশ করে, যার মাধ্যমে বিভিন্ন প্রকার রেট তারা পরিবর্তন করে আয়কর এবং আয়কর বিধিমালায় নানা প্রকার পরিবর্তন নিয়ে আসে। তাই আপনি যেই বছরের আয়কর হিসাব করবেন সেই বছরের অর্থ আইনটা একবার দেখে নিতে হবে। তো এরপরও এনবিআর যেটা করে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারা কি করে বিভিন্ন প্রকার পরিপত্র জারি করে, আয়কর পরিপত্র জারি করে, যেইখানে তারা যে জিনিসটা করে যে কি কি সংশোধনীটা আনা হলো সেটা তারা সহজভাবে তুলে ধরে, যাতে ব্যক্তি পর্যায়ে যারা আছেন তারা নিজের হিসাবটা নিজেরাই করতে পারেন। এটা ছাড়া একটা আয়কর নির্দেশিকাও তারা জারি করে, সেখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে যে জিনিসগুলো ডাউটফুল থাকে সেগুলো তারা উদাহরণের মাধ্যমেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে আসলে এইটাকে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো প্রধানত আমাদের আয়কর অধ্যাদেশ, আয়কর বিধিমালা এবং আমাদের ফাইন্যান্স অ্যাক্ট, এই তিনটাই গুরুত্বপূর্ণ। বাকিগুলো আপনি যদি দক্ষ আইনজীবী হন তাদেরটা ছাড়াও পারবেন, আর যদি আপনি প্রাথমিক অবস্থায় থাকেন তাদের সেই পরিপত্র দেখেও আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক হিসাব। পাশাপাশি আরেকটা জিনিস যেটাকে আমরা বলতেছি যে দান কর আইন 1990। কারণ আপনি আপনার সম্পত্তি চাইলেই যে কাউকে দান করে দিতে পারেন না, টাকা পয়সা 2 লাখ 10 লাখ যে কাউকে দান করে দিয়ে আয়কর থেকে রেয়াত পাবেন এইরকম করতে পারবেন না। তো এই জন্য একটা আইন আছে, দান কর আইন, এইটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এটা ছাড়া এই ফাইন্যান্স অ্যাক্ট অথবা অন্য জায়গায় বিভিন্ন কিছু জারি করার পরেও তাৎক্ষণিক বিভিন্ন কারণবশত তারা এসআরও জারি করে, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় আয়করের পরিবর্তন করে, ট্যাক্স রেটে পরিবর্তন করতে পারে, কাগজ সংক্রান্ত পরিবর্তন করতে পারে। তাই লেটেস্ট কোনো এসআরও আছে কিনা সে সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা ছাড়া সবার উপরে যে আমাদের আদালতটা হচ্ছে, আদালতেরও কিছু জাজমেন্ট থাকে যেগুলো এই যে অধ্যাদেশ, বিধিমালা, আইন, ফাইন্যান্স অ্যাক্ট এগুলোতে কি করে, এগুলোকে প্রভাবিত করে। তা আদালতেরও সর্বশেষ কোনো নজির আছে কিনা আপ টু ডেট আপনাকে থাকতে হবে। তাহলে মূলত তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আয়কর, যে অর্ডিন্যান্স, বিধিমালা এবং ফাইন্যান্স অ্যাক্ট। বাকিগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে এরকম জিনিস আছে। তো এখন আমরা প্রথমেই দেখি আয়করটা আমরা কিভাবে বুঝবো। ভিডিওটা তাদের জন্যই যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, যারা আয়কর বলে কি আছে কিছুই আপনি জানেন না, বুঝেন না, তাদের জন্য। এরপরের ভিডিওতে আমরা দেখাবো যে কোন খাতে কিভাবে আপনার কতটা ভিডিওর মাধ্যমে আয়কর জিনিসটা আপনি শিখতে পারবেন। আসলে যেই সরকার যে জিনিসটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আয় বছরে আপনার মোট আয় কত। এখন প্রথমে একটা শব্দ চলে আসবে যে আয় বছর কাকে বলে। তো এই সংক্রান্ত আপনি একটা ক্লাস আমরা নিব, যেখানে আপনি আয়কর অধ্যাদেশে 2 নম্বর যে সেকশন আছে সেখানে দেওয়া আছে যে আয় বছর কাকে বলে, কর বছর কাকে বলে, টোটাল ইনকাম কাকে বলে, ট্যাক্স কাকে বলে, সেখান থেকে আপনাকে বুঝতে হবে। তো বলতেছে যে আয় বছরে মোট আয়, আয় বছরে আপনার মোট ব্যয়, আয় বছরে আপনি কত টাকা গিফট বা ইনভেস্টমেন্ট করলেন, কত টাকা দান করলেন অথবা ইনভেস্টমেন্ট করলেন, আর আয় বছরের শেষ দিন আপনার মোট সম্পত্তি কত।
এই 4টা জিনিস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি বলবেন যে ভাই আমার মোট সম্পত্তি দিয়ে সরকার কি করবে? এই যে আয় বছরের শেষ দিন জুন মাসের 30 তারিখে আপনার সম্পত্তি কত তার উপর ভিত্তি করে সরকার আপনার উপর একটা সারচার্জ আরোপ করতে পারে। যদি 3 কোটি টাকার বেশি থাকে তাহলে এক প্রকারের সারচার্জ চলে আসবে। আপনার মোট বিনিয়োগটা এই জন্যই জানবে যে আপনি বিনিয়োগটা কোন খাতে করলেন, রেয়াতযোগ্য খাতে করলে সেখান থেকে আপনি ডিসকাউন্ট পাবেন। তো এরকম জিনিসগুলা আপনি কত টাকা কোথায় কিভাবে ব্যয় করতেছেন, কাকে দিলেন, কি জন্য দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, আপনার হাতে কত আছে, এই যে আপনার হিসাব বিবরণী এটারও দরকার আছে। প্রধান আকর্ষণটা হচ্ছে আয় বছরের মোট আয়। এখন এই মোট আয়টা নরমালি আমরা চিন্তা করতে পারি আপনি যত টাকা পয়সা ইনকাম করেন, তো এইটা 2 খাত থেকে আসতে পারে। আর এখানে আয় বছর বলতে ধরে নেবেন আপনি নরমালি জুলাই মাসের 1 তারিখ থেকে নিয়ে আমাদের জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই 365 দিন হয়। কিছু খাত আছে যে খাতগুলো এখনো সরকার করযোগ্য করে নাই, করমুক্ত খাত। কতটা? বিভিন্ন প্রকার তারা পরিপত্র এগুলো চেঞ্জ করে, বর্তমানে আর 38টির মতো আছে। আরো নানা প্রকার খাত হইতে পারে যে খাত থেকে সরকার কোনো কর নেয় না, ওই খাত থেকে যত ইনকাম করেন আয়কর দিতে হবে না। এখন আসি যে খাতগুলোকে সরকার করযোগ্য করেছে, এগুলো আমাদের আয়কর অধ্যাদেশের 20 নম্বর সেকশনে বলা আছে যে করযোগ্য খাত কোনগুলা, কোন উৎস থেকে টাকা আসলে ওটাকে আমরা করযোগ্য বলবে। তো 21 নম্বর সেকশনে বলতেছে যে স্যালারি বা বেতন খাত, বেতন খাত থেকে আপনার যদি ইনকাম আসে এটা করযোগ্য। তাই বলে যত বেতন আসবে সব কিন্তু করযোগ্য না। এমনও হইতে পারে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বেতন কত, আপনি বলবেন যে আমার মাসে 20,000 টাকা আমি বেতন পাই। ওই হিসাব যদি আমরা করতে যাই 2,40,000 টাকা বছরে পান, তো আসলে এইটাই শুধু আপনার বেতন না। আপনি কি পান? বাড়ি ভাড়া পান, যাতায়াত ভাড়া পান, বোনাস পান, অতিরিক্ত পান, এটা ছাড়া আপনার অ্যাডভান্স স্যালারি নিতে পারেন। এই সংক্রান্ত ক্যালকুলেশনের নিয়ম কানুন দেওয়া আছে। সেকশন 21 যখন আমরা পড়বো সেখান থেকে আমরা নিয়ে বিস্তারিত জানতে পারবো যে বেতন খাতের আয়, আপনি যেটাকে আয় বলতেছেন এর চাইতে আরো বেশি অনেক কিছু। অর্থাৎ আপনি যেই চুক্তির মাধ্যমে কারো অধীনে চাকরি করতেছেন ওই চুক্তির বিপরীতে উনি যা কিছু আপনাকে দিচ্ছে সবকিছু বেতন খাতের আয় হয়। তো তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের স্যালারি ইনকাম। 2 নাম্বার যেটা হচ্ছে যে গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো আছে, নিরাপত্তা জামানত, এইগুলো থেকে যে ইনকামটা আসে, যেমন আমাদের সঞ্চয়পত্রটা এর মধ্যে চলে আসে। আমরা সেকশন 22, 23 যদি আমরা দেখি এর মধ্যে আমরা এটা পাবো। এটা ছাড়া আপনার যদি গৃহ সম্পত্তি, অর্থাৎ যদি আপনার বাড়ি, ফ্ল্যাট, এগুলো যদি আপনি ভাড়া দিয়ে যদি সেখান থেকে ইনকাম করেন, তাহলে গৃহ সম্পত্তি হাউস প্রপার্টি থেকে যে ইনকামগুলো আসে, এখন হাউস প্রপার্টি থেকে আপনার বাড়ি খালি থাকতে পারে, সেটা আপনি বাদ দিতে পারবেন। আপনি গভর্নমেন্ট ট্যাক্স দিতে পারেন, পৌর কর দিতে পারেন, পৌরসভার নানা প্রকার কর দিতে পারেন, এগুলো আপনি বাদ দিতে পারবেন। আপনি যেই গৃহটা তৈরি করতেছেন এটা সুদ ব্যাংক থেকে লোন নিয়ে যদি তৈরি করেন তার সুদটা বাদ দিতে পারবেন। এইরকম ক্যালকুলেশন আছে বিভিন্ন প্রকার। তাই আপনি নিজে যেটাতে থাকেন সেটার জন্য আপনাকে কি করতে হবে না, সেটার জন্য আপনার আয়কর দিতে হবে না। তো গৃহ সম্পত্তি থেকে আয়ের জন্য যাবতীয় কিছু যখন আপনি জানতে চাবেন 24 আর 25 নাম্বার সেকশনটা থেকে আমরা জানতে পারবো। এখন আপনি যদি ব্যক্তি পর্যায়ে থাকেন, আপনার যদি শুধু বেতন খাতে আয় থাকে, বাকিগুলো আপনার না জানলেও চলবে। আর আপনি যদি প্রতিটা ক্ষেত্র থেকে আয় থাকে, অবশ্যই প্রতিটা জিনিস আপনাকে পড়তে হবে। আর যদি আয়কর আইনজীবী হতে চান সবগুলো তো পড়তে হবেই আপনাকে। তাহলে যেটা হচ্ছে আপনার গৃহ সম্পত্তি থেকে আয়, এটা ছাড়া এখন কৃষি খাতের আয় 26 এবং 27 নম্বরে বলতেছে যে কৃষি খাতের আয় জিনিসটা কি, কিভাবে আমরা ডিডাক্ট করব, যাবতীয় নিয়ম কানুন সেখানে দেওয়া আছে। এটা একটা পৃথক ক্লাসে আলোচনা করতে হবে। তো আপনি যখন পড়বেন এইভাবে কনসেপ্ট হিসাব করে আপনাকে পড়তে হবে। এখন আপনার যদি কোনো বিজনেস থাকে, আপনি যদি কোনো প্রফেশনে থাকেন, সেখান থেকে আয়টা কিভাবে হিসাব করবেন আমরা 28 থেকে 30-এর মধ্যে পাবো। আপনি যদি কি করেন, কোনো ক্যাপিটাল গেইন করেন, কোনো জমি বিক্রি করে দিলেন, ফ্ল্যাট বিক্রি করে দিলেন, আপনি কি করলেন, আপনার যে শেয়ার বিক্রি করে দিলেন, অর্থাৎ একসাথে যেই জিনিসটা আসতেছে, ওয়ান টাইম যেই বেনিফিটটা পাচ্ছেন, সেটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল গেইন বা মূলধনী আয়। এটা ছাড়া এগুলোর মধ্যে যেগুলো আসতেছে না, যেমন আপনার ব্যাংক ডিপিএস, এফডি, এগুলো থেকে যে ইনকাম অন্যান্য, অর্থাৎ এই খাতগুলোকে যেগুলো কভার করতেছে না সবই হচ্ছে অন্যান্য, 33 থেকে 34 আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি সরকার এখন পর্যন্ত 7টা খাতের আয়গুলোকে করযোগ্য করেছে। অনেক খাত আছে যেগুলো করযোগ্য করে নাই। আবার এই 7টা খাতের যে আমরা
যে ইনকামটা আসবে এইটা থেকে আমাদেরকে বের করতে হবে কি, যে মোট আয়টা হচ্ছে সেটা থেকে করযোগ্য আয় বের করতে হবে। যেমন বললাম, আপনি যে বেতনটা পান ওই বেতনের সাথে আরো বিভিন্ন কিছু যুক্ত হয়ে কর হবে। আপনি যে বাড়ি ভাড়া আদায় করেন সেখান থেকে অনেক ছাড় পেয়ে আপনি কি করতে পারবেন, করযোগ্য আয় বের হবে। অনেক ক্ষেত্রে আপনি কি করবেন, যে দেখবেন আপনি লোন নিয়েছেন, লোনের সুদগুলো দিচ্ছেন আপনার গৃহ সম্পত্তি থেকে, ঋণাত্মক আপনার কি হবে, করযোগ্য আয় হবে, আপনি এগুলো ডিসকাউন্ট নিতে পারবেন। তাহলে আমরা এই টোটাল 7টা খাতের পৃথক পৃথক ক্যালকুলেশন করে সেখান থেকে করযোগ্য আয় বের করব। তো বের করার পর কি করব, সরকার করের স্ল্যাব ঠিক করে দিয়েছে যে যদি 3 লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে যদি পুরুষ হয় তাহলে তাকে কর দিতে হবে না 0%, যদি মহিলা হয় 3.5 লাখ টাকা। এখন ধরলাম কারো 4 লাখ টাকা ইনকাম, সে পুরুষ, তাহলে প্রথম 3 লাখ টাকা 0, পরবর্তী 1 লাখ টাকা হচ্ছে 5%। তো এগুলো আমরা বিভিন্ন প্রকার করের স্ল্যাব হিসাব করে কর দায়টা বের করব। তো কর দায় বের করার পর আপনি যদি কোনো ভালো কাজ করেন নিজের জন্য, দেশের জন্য, নিজের জন্য আপনার লাইফ ইন্স্যুরেন্স করেন, আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করেন, আপনি যদি দান করেন গভর্নমেন্ট অনুমোদিত বিভিন্ন সেক্টরে, অর্থাৎ যেই যেই জায়গায় রেয়ায়ত পাওয়া যাবে, আপনি যদি সেই জায়গায় কি করেন, বিনিয়োগ করেন, দান করেন, তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন, রেয়ায়ত পাবেন। রেয়ায়ত এখন আমি কত টাকা পাবো, এটা ক্যালকুলেশনের বিষয়, এটা আমরা একটা পৃথক ভিডিওতে রেয়াত কিভাবে হিসাব করা হয় সেটা আমরা দেখব। এটা ছাড়া যেটা হবে যে কিছু আমরা ন্যূনতম কর পাবো, মিনিমাম ট্যাক্স বলে একটা ট্যাক্স থাকবে, দুই প্রকারের হইতে পারে। একটা হইছে ধরেন যে আপনি সব ক্যালকুলেশন করে 1000 টাকা আপনার ট্যাক্স বের হইলো, আপনি চাইলে 1000 দিতে পারবেন না, সর্বনিম্ন 5000, 4000 বা 3000 দিতে হবে। আর একটা ন্যূনতম কর হয় যেমন কিছু কিছু খাতের আয় যেগুলোকে সরকার ধরেই নেয়, এটা চূড়ান্ত কর। যেমন সঞ্চয়পত্র থেকে সরকার যদি 1 লক্ষ টাকা কেটে নেয়, আপনার যদি দিন শেষে অন্য জায়গা থেকে আর কোনো আয়ও না থাকে, সরকার বলবো যে আপনার ওই যে 82C দ্বারা যেটা এসেছে সেটা ন্যূনতম কর। অগ্রিম কর যদি আপনার কাছ থেকে নিয়ে নেয়, যেমন আপনার একটা গাড়ি আপনি ক্রয় করলেন, গাড়ির সিসির উপর নির্ভর করে যে করটা নিল, অন্য কোনো কর যদি না থাকে, সেই আপনার কি হয়ে যাবে, ন্যূনতম কর হয়ে যাবে। এখন আমরা এই যে অগ্রিম কর যদি আপনি পরিশোধিত করা থাকে, অর্থাৎ এখানে আমরা রেয়ায়ত নিব, রেয়ায়ত নেওয়ার পর যে টাকাটা আসবে সেটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। এখন আপনি বলতেছেন যে ভাই আমার কাছ থেকে তো পূর্বেই সরকার অগ্রিম কর নিয়েছে, অ্যাডভান্স ট্যাক্স নিয়েছে, যেমন একটা আমি গাড়ি ক্রয় করছি, সরকার সেখান থেকে নিয়েছে, অর্থাৎ আমরা সেকশন 64, 68, 68 এর বিভিন্ন প্রকার অ্যাডভান্স ট্যাক্সের অপশন পাবো যেগুলো সরকার কেটে নেয়। অর্থাৎ নর্মাল নিয়ম হচ্ছে আপনি কি করবেন, যে আয় বছরে আয় করছেন তার পরবর্তী বছরে কর দিবেন, তো সরকার বলতেছে আয় করার সাথে সাথে আমাকে কর দিয়ে দাও। এটা ছাড়া উচ্চে পরিশোধিত কর, যেমন ব্যাংক ডিপিএস গুলো, সঞ্চয়পত্রগুলো, তারা আপনাকে মুনাফাটা কেটে তারপরই টাকা দেয়, তারা সেগুলো নিয়ে নেয়। তো আপনি এগুলো কি করতে পারবেন, কাগজপাতি সংগ্রহ করে এই টাকাটা সরকারের কাছে আপনি বলতে পারবেন যে আমি অলরেডি জমা দিয়ে দিয়েছি। তো এই রকম পূর্বের বছরে আপনার কোনো এরকম বেশি কর যেটা আপনি অলরেডি জমা দিয়েছেন, প্রত্যাপনযোগ্য কর থাকতে পারে, সেটা আমাদেরকে সমন্বয় করতে হবে। তাহলে আমরা আজকের এই প্রথম ভিডিওতে আমরা দেখলাম যে আসলে আয়করের জন্য আমাদের কোন কোন আইনটার প্রয়োজন, আর যেই 7টা খাত আছে এই খাতগুলোর নাম আপনাকে আগে মনে রাখতে হবে, যে স্যালারি বা বেতন খাতে, এটা ছাড়া আমাদের গভর্নমেন্ট সিকিউরিটি বা নিরাপত্তা জামানত খাতের আয়, যে সুদ, হাউস প্রপার্টি গৃহ সম্পত্তি থেকে যে আয়, এগ্রিকালচারাল কৃষিক্ষেত্রে যে আয়, ব্যবসা বা পেশা ক্ষেত্রের আয়, মূলধনী আয় এবং অন্যান্য আয়। এইটা আপনার সেকশন ওয়াইজ 21 থেকে নিয়ে আমাদের 34 পর্যন্ত বিভিন্ন প্রকার সেকশনে বলা আছে। কিভাবে আমরা ক্যালকুলেট করব সেটাও বলা আছে, কিভাবে আমরা এক্সাম পাবো সেটাও বলা আছে, যেটা আমরা দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা আর কতটা কনসেপ্টে পড়বো। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমাদের আয়কর সংক্রান্ত ভিডিওগুলো দেখবেন। মোটামুটি 20টার মতো ভিডিও হবে, যদি ভিডিওগুলো দেখতে পারেন ইনশাল্লাহ আপনি নিজের হিসাবটা অন্তত নিজে করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।